আজ পর্যন্ত তাকে গ্রেফতার করেনি। তো মৃত্যুদণ্ড করবে না, সমর্থন করে না, কাজে জাতিসংঘ ইটসেলফ সেও কিন্তু এখান থেকে ব্যাক স্টেপ করেছে। শেখ হাসিনাকে ওখানে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে একটা যুক্তি হিসেবে কাজ করবে। হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে হয়তো ভারত কৌশলী, তাকে ফেরত দেবে না, কারণ ফেরত দিতে হলে আমি যদি তাদের আন্তরিকতার প্রশ্নটাকে আমি প্রথম বুঝতে চাই বা দেখতে চাই, সে তো একটা কনভিক্টেড আসামি। এরকম অনেককেই কনভিক্টেড আসামি যদি প্রথম যদি তাকে গ্রেফতার করতো তাহলে তাদের আন্তরিকতা এবং সদিচ্ছাটা আমাদের প্রমাণিত হতো। যেহেতু তাকে সব কিছু জেনেও তাকে গোপন রেখেছে এবং আমরা যতগুলো চিঠি ইস্যু করেছি কোনটাতেই তারা অনার করেনি এবং আজ পর্যন্ত তাকে গ্রেফতার করেনি। সুতরাং এই বাংলাদেশ যেভাবে চাচ্ছে, ফেসিস্টের যে শাস্তি হওয়া উচিত, জনগণের যে প্রত্যাশিত আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষার জায়গা এখনও আমার মনে হয় না ভারত আমাদেরকে সম্মান বা অ্যাড্রেস দিচ্ছে। আমার মনে হয় এই যে আলোচনাগুলো হচ্ছে, সেটা দীনেশ ত্রিবেদী বলেন, জয়সওয়াল বলেন, যারা যে আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনার মধ্যে হাসিনাকে ফেরত দেয়া না দেওয়ার বিষয়গুলো এবং ইন্ডিয়ার যে আন্তরিকতা, এটা এখন আমি ব্যক্তিগতভাবে আমার কোনো বোধগম্যের আমি কোনো মন্তব্য করতে পারছি না। জনাব রাজিকুজ্জামান রতন, ব্যক্তির কারণে উভয় দেশের সম্পর্ক কি থমকে থাকবে? এটা থাকা উচিত নয়, কিন্তু একটা অদ্ভুত জিনিস আমার কাছে মনে হয় যে বিএনপি বলে হ্যাঁ অবশ্যই আসুক শেখ হাসিনা দেশে, আবার শেখ হাসিনা বলে আমি তো আসবই। তাহলে যাকে আসতে বলে তিনিও আসতে চান, যিনি ডাকছেন তিনিও আমন্ত্রণ জানাচ্ছেন, তারপরেও আসে না কেন, আসবে না কেন? এবং এই ক্ষেত্রে দুটো জিনিস খুবই খেয়াল করা। সরি ইন্টারাপ্ট, বিএনপি বলেছে আসো, তোমাকে আইনটা যেই দণ্ডটা তোমার হচ্ছে ওটা ফেস করো। সেটাই তো জানে যে ওর কি কি অবস্থানটা, সেটাই ওই কারণে আমি তো বলবো আপনি এসে যদি আমার বিপদে পারেন সেখানে তো আমি কিছু বলবো না। রতন ভাই মোস্ট ওয়েলকাম, আমি এটিকে আপনাকে দাওয়াত দিলাম। বিএনপি আমন্ত্রণ জানিয়েছে, শেখ হাসিনাও আসতে চেয়েছে, কিন্তু মাঝখানে একটা জিনিস হয়েছে যে যখন শেখ হাসিনাকে আবার একটা সুযোগ করে দিল একটা অনলাইন মিটিংয়ে থাকার জন্য, তারপরে আবার যে প্রতিক্রিয়াটা হলো, এটা ভারত একটা ইস্যু হিসেবে কাজে লাগাবে যে দেখুন আমরা তো শেখ হাসিনাকে দিতেই চাই, কিন্তু দেশে গেলে হয়তো তার প্রাণ সংশয়ের উপক্রম হবে, এই জন্য একটা স্টেটলেস পারসন তাকে আমাদের তখন আশ্রয় দিতেই হয়। আমার মনে হয় এই কাজটা মানে ভারতের পক্ষে শেখ হাসিনাকে ওখানে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে একটা যুক্তি হিসেবে কাজ করবে। তা নাহলে ভারত কি যুক্তিতে তাকে আশ্রয় দেবে? শেখ হাসিনাকে কি তারা রাষ্ট্রীয়ভাবে রক্ষা করেছে? ওখানে রাষ্ট্রীয় আমন্ত্রণে কি সেখানে গিয়েছেন? তিনি কি ভিসা করে গিয়েছেন? অথবা তিনি তো কিভাবে গিয়েছেন ওখানে? এই প্রশ্নের কিন্তু কোনো রাজনৈতিক উত্তর নাই। সে কারণে তারা কখনো কখনো এমন কথা বলে যে তথাকথিত প্রধানমন্ত্রী, মানে নির্বাচিত প্রধানমন্ত্রীকেও কেউ বলে ফেলেন ওদের প্রচার মাধ্যমে যে তথাকথিত প্রধানমন্ত্রী। এগুলো কিন্তু ইন্ডিকেট করে যে তারা শেখ হাসিনাকে ভারতে রাখবেন অথচ রাষ্ট্রীয় দায়িত্বটা নেবেন না। এইরকম একটা চাপের মধ্যে রাখতে চাইবেন বাংলাদেশকে। ফলে একটা ব্যক্তির কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে তা কিন্তু নয়, ব্যক্তিটা একটা ইস্যু, কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার পিছনে বড় কারণ হচ্ছে চীনের সঙ্গে সম্পর্কটা বাংলাদেশের কেমন, সেটাকে ভারত কিভাবে দেখতে চায়। ধন্যবাদ আপনাকে। আমরা একেবারেই আলোচনা শেষ পর্যায়ের, এজন্য করিম স্নিগ্ধা আপনাকে দিয়ে শেষ করতে চাই। হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে ভারত এত কৌশলী কেন? খুব স্বাভাবিক, বিকজ এখন এই মুহূর্তে ইন্ডিয়ার কাছে হাসিনা একটা ট্রেজার, ট্রাম্প কার্ড, ঠিক আছে? সো শি ইজ এ ট্রাম্প কার্ড। তো সে খুব স্বাভাবিকভাবেই আমরা যেভাবে আলোচনাটা করছি, দেখেন আমি ব্যাপারটা শেখ হাসিনা বা বাংলাদেশের মধ্যে সীমায়িত আমি সেটা মনে করি না। রাদার এটাকেও আমি মনে করি যে শেখ হাসিনার ফেরত আসা না আসা আসলে কি শেখ হাসিনার একক সিদ্ধান্ত? আমার সেটা মনে হয় না। আমার যেটা মনে হয় যে সেক্ষেত্রেও তার সিদ্ধান্তটি ভারত সরকারই নেবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন কোনো একটা নাগরিক হিসেবে উনি ওখানে আশ্রয় নেওয়ার কারণে ভারত সরকার সিদ্ধান্ত নেবে। অবভিয়াসলি আপনি কি চাইলে আমার দেশে রোহিঙ্গারা এখন তাদের দেশে চলে যেতে পারবে? আপনি চিন্তা করে দেখেন ব্যাপারগুলো, এভাবে ভাবেন। কারণ এখানে একটা কথা আছে, শেখ হাসিনা কিন্তু সেখানে যখন গিয়েছেন তখন কিন্তু কনভিক্টেড আসামি হিসেবে যাননি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই পয়েন্টটা আপনি খেয়াল করবেন, কারণ আমরা যখন এইভাবে কথা বলতে যাব ল টু ল, তখন কিন্তু সে আশ্রয়ের প্রার্থী হিসেবে গেছেন। এবং আরও ইম্পর্ট্যান্ট যেটা বলছে সংসদে দাঁড়িয়ে তাদের এখানেও যে আমাদের দেশের ফোর্স তাকে দিয়ে এসছে,
তার নিরাপত্তার স্বার্থে। তো আপনি যদি সে কনভিক্টেড আসামি হতো তখন আমরা যেভাবে অ্যাক্ট অন করতে পারতাম, কিন্তু এখন সেটা আমরা পারবো না। 1 2 পরবর্তীতে এখন বলতে পারেন এখন তো সে কনভিক্টেড আসামি, আপনি এটা বলতেই পারেন। সেখানেও কিন্তু বিষয় আছে, কনভিক্টেড আসামি হওয়াতে এখন জাতিসংঘ পর্যন্ত শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে, জাতিসংঘ তো মৃত্যুদণ্ড করবে না, সমর্থন করে না, কাজে জাতিসংঘ ইটসেলফ সেও কিন্তু এখান থেকে ব্যাক স্টেপ করেছে, খেয়াল করে দেখেন। সো যখন আপনি একটা আন্তর্জাতিক মানবাধিকার অপরাধীর হিসেবে তাকে কনভিক্টেড করছেন, অলরেডি তার যেই ইটা হয়েছে সেটা নিয়ে কিন্তু একটা আন্তর্জাতিক মহলে আপনাদের কখনো বিচলিত মনে হয়নি যে যেই শেখ হাসিনাকে আমরা এদিকে আমরা প্রচার করতে দিচ্ছি না, বা কখনো বলছি প্রচার করা যাবে, কখনো বলছি প্রচার করা যাবে না, সেই শেখ হাসিনা খেয়াল করে দেখেন সে যখন ওই অনুষ্ঠানটাও করেছে, যে অনুষ্ঠানটা করে নিয়ে এত ঘটনা হচ্ছে, সেখানে একটি কথাও বাংলায় হয়নি, সেখানে প্রতিটি কথা ইংরেজিতে হয়েছে। তার মানে এটা বুঝতে হবে এই অডিয়েন্স বাংলাদেশের অডিয়েন্স ছিল না, অডিয়েন্স ছিল অন্য পক্ষ, বাইরের পক্ষ। এই যে বাইরের পক্ষের ইন্টারভেনশন, তো রাজনীতিতে আমি এটা বারবারই বলেছি, আপনি যখন এই জিনিসটা কিভাবে দেখবেন, এটা ওই যে উনি বললেন উনি টুক করে ঢুকে আপনি গেলেন। বলছিলেন জাতিসংঘের কথা, কিন্তু বাংলাদেশের আইনের দৃষ্টিতে তিনি তো একজন অপরাধী, মানবতা বিরোধী অপরাধে তিনি অভিযুক্ত কিংবা দণ্ডিত। আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, এটা আন্তর্জাতিক মানবতা বিরোধী ট্রাইব্যুনাল। এটা কিন্তু আপনার ব্যাপারটা তো এরকম না। আপনি কাতে এই শেখ হাসিনার মতো একজন লিডারকে আপনি যদি এক্সিকিউট করতে চান, তাহলে আপনি যেহেতু এটা গ্লোবাল প্ল্যাটফর্মের জায়গায় নিয়ে যাচ্ছেন, আপনাকে তো সেটাকে কনসিডারেশনে নিতে হবে। আপনি তো সেটাকে শুধুমাত্র লোকাল কনসিডারেশনে আপনি তো এটাকে ডিল করতে পারবেন না, এবং এটা উনি খুব ভালো মতো জানেন বলেই। তা নাহলে এই প্রশ্নটা কেন কেউ করলো না যে এত বড় একটা অনুষ্ঠান তারা করলে একটা শব্দ সেখানে বাংলায় উচ্চারিত হলো না কেন? তার কারণ তার অডিয়েন্সে আপনি আমি না,